নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। ডু কমপ্লিট ইউর টাস্ক। যে কোনো ধরনের এডুকেশনাল ভিডিও অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল যে কোনো ধরনের এডুকেশনাল ভিডিও দেখার জন্য আমাদের এই উজ্জ্বল আর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেননা এখন থেকে আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, ভূগোল এবং ইংরেজি ছাড়াও অন্যান্য সাবজেক্ট বা বিষয়ে আমরা এই চ্যানেলে আপলোড করব। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমি কৌশিক। আজকের আমার আলোচ্য বিষয় দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় বৈজাত শক্তি এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আমি এই ভিডিওটিতে উপযুক্ত তথ্য এবং যথোপযুক্ত উদাহরণ সহযোগে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাই তোমাদের প্রত্যেককে ভিডিওটা একদম অন্তিম পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই আলোচ্য বিষয় থেকে আমরা যে যে জিনিস জানতে পারবো সেটা প্রথমে আমরা দেখে নিই। প্রথমে আমরা জানবো বৈজাত প্রক্রিয়া। প্রথমে আমরা জেনে নিচ্ছি তার নামার্থ। একটি হচ্ছে ইংরেজি এবং একটি বাংলা অভিধানিক অর্থ থেকে। এক্সোজেন্ট্রিক শব্দটি দুটি গ্রিক শব্দের মিলিত রূপ। একটি হলো এক্সো আর একটি হলো জেনেসিস। যে এক্সো শব্দের অর্থ হচ্ছে বাহিরে বা বহি এবং জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। যদি আমরা বাংলা অভিধানিক অর্থ দেখি তাহলে বহি কথার অর্থ হচ্ছে বাইরে। বৈজাত শক্তি বলতে আমরা সেই ধরনের শক্তি প্রক্রিয়াকে বলছি, বৈজাত প্রক্রিয়া বলতে আমরা সেই ধরনের প্রক্রিয়াকে বলছি যে ধরনের প্রক্রিয়ায় বৈজাত স্থিতিশীল এবং গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় এবং সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক এবং যান্ত্রিক পদ্ধতিতে ভূমিরূপের বিবর্তন বা পরিবর্তন ঘটে, সেই ধরনের প্রক্রিয়াকে বলা হচ্ছে বৈজাত প্রক্রিয়া। এবার আসবো শক্তিসমূহ। বৈজাত প্রক্রিয়া দুটি শক্তিতে ভাগ করা হয় প্রাকৃতিক শক্তি। একটি হচ্ছে স্থিতিশীল এবং একটি হচ্ছে গতিশীল। স্থিতিশীলের মধ্যে আমরা যে সমস্ত জিনিসগুলোকে রাখতে পারি তা হলো বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ এবং এর সঙ্গে বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ, যেগুলো জলবায়ু কিংবা আবহাওয়ার মুখ্য উপাদান। গতিশীল প্রক্রিয়ার মধ্যে আমরা যেগুলো রাখতে পারি সেটা হচ্ছে নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ এবং হিমবাহ। এবার আমরা জানবো বৈশিষ্ট্য। আমরা প্রায় সময় বেশিরভাগ ছাত্র কিংবা ছাত্রীর মধ্যে এটা খেয়াল করেছি, দিনের বেশিরভাগ সময়টা তারা অধ্যয়নের সঙ্গে যুক্ত থাকে কিংবা লেখাপড়ার সঙ্গে, কিন্তু সঠিক জায়গায় কিংবা সঠিক পরিস্থিতিতে পরীক্ষা দিতে যাওয়ার সময় কিংবা পরীক্ষা হলে বসে পড়ে আসা জিনিসগুলোকে বারবার ভুলে যায়, ঠিকঠাক মনে করে উঠতে পারে না, বারবার প্রচেষ্টা করেও ব্যর্থ হয়। সেই সমস্ত ছাত্রছাত্রী যাদের সংজ্ঞা মনে থাকছে বৈশিষ্ট্য ভুলে যায়, বা বৈশিষ্ট্য মনে থাকে সংজ্ঞা ভুলে যায়। এমনকি কারো কারোর মধ্যে বৈশিষ্ট্য ও সংজ্ঞা দুটোই ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে। আমি সেই সমস্ত ছাত্রছাত্রীকে বলছি, একদম চিন্তামুক্ত হও, একদম রিল্যাক্স থাকো, কারণ এটা কোনো সমস্যা নয়। বৈশিষ্ট্য কিংবা সংজ্ঞা যে কোনো একটিকে মনে রেখে বা দুটোই ভুলে গিয়ে, বৈশিষ্ট্য এবং সংজ্ঞা দুটোই ভুলে গিয়ে তোমরা অনায়াসে পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ তোমাদের সামনে যেটা চ্যালেঞ্জ, অনায়াসে সেটাকে সামনা করতে পারবে এবং সফলতাও অর্জন করতে পারবে। এবার প্রশ্ন হলো কেন? এটাও কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। যদি এটা জানতে চাও, যদি তোমরা চাও, তো পরবর্তী ভিডিওতে আমি এর পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। কখনো কখনো আমাদের মধ্যে ওই ধরনের সমস্যা হয়েছে, আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি, এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। কখনো কখনো আমার ক্ষেত্রেও সংজ্ঞা মনে থেকেছে, বৈশিষ্ট্য ভুলে গেছি, বৈশিষ্ট্য মনে থেকেছে, সংজ্ঞা ভুলে গেছি, কখনো দুটোই ভুলে গেছি। তবুও আমি কখনো হতাশগ্রস্ত হইনি, কখনো ভেঙে পড়িনি বা মনোবল হারাইনি। যদি বলো কেন, তাহলে তার সপক্ষে একটাই উত্তর আসে, এটা কোনো সমস্যাই নয়।
তাই নিজের ওপর বিশ্বাস রাখো এবং সব সময় রিল্যাক্স থাকো। আমরা যেটা জানবো সেটা হচ্ছে বৈশিষ্ট্য। প্রথমত শক্তি। শক্তি আমরা সাধারণত দুটো শক্তি দেখেছিলাম, একটা হচ্ছে স্থিতিশীল এবং গতিশীল। বৈজাত প্রক্রিয়ায় স্থিতিশীল এবং গতিশীল দুটো শক্তিই কার্য করে। 1, 2 নম্বর উচ্চতা। বৈজাত শক্তির মধ্যে দুই ধরনের কাজ, একটি হচ্ছে অবরোহণ, একটি হচ্ছে আরোহণ, অর্থাৎ একটি সঞ্চয় কার্য এবং একটি হচ্ছে ক্ষয় কার্য। এই সঞ্চয় কার্যের দ্বারা কোনো একটি নিচু স্থান অনবরত উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ক্ষয় কার্যের দ্বারা উচ্চতার হ্রাস ঘটে। যেমন একটি চিত্রের সাহায্যে আমি একটু উপস্থাপন করে এটাকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সঞ্চয় কার্যের দ্বারা উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ এটা হচ্ছে ভূমির প্রাথমিক অবস্থা, আর এই পর্যায়টা হচ্ছে সঞ্চয় কার্যের দ্বারা ভূমিরূপের বিবর্তন বা ভূমিরূপের পরিবর্তন। এটা হচ্ছে ক্ষয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এক্ষেত্রে এটা হচ্ছে ভূমির প্রাথমিক অবস্থা, এটা প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের পরের অবস্থা। একটা বিষয় বলে রাখাই ভালো, বৈজাত প্রক্রিয়ায় শক্তির যে প্রধান শক্তির উৎস সেটা হচ্ছে সূর্য বা সৌরশক্তি। 3 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে রেগোলিথ। আবহবিকার প্রক্রিয়ায় প্রাপ্ত শিলাচূর্ণকেই রেগোলিথ বলা হচ্ছে। যেই রেগোলিথ বৈজাত প্রক্রিয়ায় উৎপন্ন হয়। এই রেগোলিথ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী মেরিল। 4 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ধীর গতিশীলতা। গতিশীলতা এটি অত্যন্ত ধীরগতি প্রক্রিয়া এবং ইন্দ্রিয় গ্রাহ্য নয়। এটি অত্যন্ত ধীরগতি প্রক্রিয়া, ধীরে ধীরে এই ধরনের প্রক্রিয়া সংঘটিত হয়। উদাহরণ: সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্যের মধ্যেই পড়ছে। সঞ্চয় কার্যের মধ্যে আমরা সাধারণত দেখতে পারি যেমন সৈকত, পুরোদেশীয় বাঁধ, কিংবা এটা বদ্বীপ ধরতে পারি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ ধরতে পারি। এবং ক্ষয় কার্যের ফলে গিরিখাত, ক্যানিয়ন রয়েছে, সামুদ্রিক ভৃগু এবং রসেমতানে, এই সমস্ত অংশগুলো এই উদাহরণের মধ্যে পড়ছে। এবার আমরা জানবো বৈজাত প্রক্রিয়ার যে ভাগগুলো রয়েছে সেগুলো। প্রথমত জানবো অবরোহণ। অবরোহণ এর নামার্থটা আগে জানবো। ইংরেজি নামার্থ ডিগ্রেডেশন, যার অর্থ উচ্চতা হ্রাস পাওয়া। যদি আমরা বাংলা এই অফকে ইংরেজি অফ শব্দ ধরে ধরি, অফ, এই অফ এর অর্থ বন্ধ হওয়া, অর্থাৎ এক্ষেত্রে উচ্চতা বৃদ্ধি হবে না, উচ্চতা হ্রাস পাবে। অবরোহণ প্রক্রিয়া বলতে সাধারণত সেই প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে যে প্রক্রিয়ার দ্বারা বৈজাত শক্তিগুলো কার্য করে ক্ষয় কার্যের মাধ্যমে ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে হ্রাস করে, সেই ধরনের প্রক্রিয়াকে বলছে অবরোহণ প্রক্রিয়া। এই অবরোহণ প্রক্রিয়া নদী, সমুদ্র তরঙ্গ, হিমবাহ ও বায়ু দ্বারা হতে পারে। নদীর ক্ষয়কার্যের মধ্যে সাধারণত আমরা দেখছি গিরিখাত, ক্যানিয়ন। সমুদ্রের মধ্যে আমরা সাধারণত দেখছি সামুদ্রিক ভৃগু, তরঙ্গ কর্তৃক মঞ্চ, ব্লোহোল। হিমবাহের মধ্যে দেখছি হিমদ্রোণী এবং কৌড়ি সার্ক, এগুলো। এবং বায়ুর ক্ষয়কার্যের মধ্যে আমরা দেখছি গৌড়, ইয়াদ্দান, যুগ্যান, এই সমস্ত ভূমিরূপ।
এবার আসছি বৈশিষ্ট্য নিয়ে। অবরোহণ প্রক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা। এই প্রক্রিয়ায় সাধারণত উচ্চতা হ্রাস পায়, অর্থাৎ ভূমির উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। 2 নম্বর, এই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ভূমির বিবর্তন ঘটে। নিত্য নতুন ভূমি আমরা এই প্রক্রিয়ার সাহায্যে দেখতে পাই। আমরা একটি চিত্রের মাধ্যমে অবরোহণ পদ্ধতিটা একদম পরিষ্কার করে নিচ্ছি। এই প্রক্রিয়ায় যে চিত্রটা দেখছো সেটা হচ্ছে ক্ষয়ের যে চিত্রটা রয়েছে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, ভূমির প্রাথমিক অবস্থা। আর এই চিত্রটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়ার পরবর্তী অবস্থা। এই ডট ডট যে চিত্রটা, এই ডট ডটের অর্থ ক্ষয়প্রাপ্ত ভূমিরূপ, যেটা সর্বদাই নিম্নমুখে ক্রিয়া করছে, অর্থাৎ নিচের দিকেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বৈজাত প্রক্রিয়ার ক্ষয়ের মধ্যে প্রথম যেটা জানলাম সেটা হচ্ছে অবরোহণ, দ্বিতীয় এটা জানবো সেটা হচ্ছে আবহ বিকার। যার ইংরেজি অর্থ ওয়েদারিং। এই ওয়েদারিং শব্দটি ইংরেজি ওয়েদার থেকে এসছে, যার অর্থ হচ্ছে আবহাওয়া। এবং আমরা যদি বাংলা অর্থটাকে একটু ভাগ করি বা ভেঙে দেখাই তাহলে হচ্ছে আবহ প্লাস বিকার। এখানে আবহ কথার অর্থ হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদানকে বোঝানো হচ্ছে, যেমন বায়ুর উষ্ণতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ। বিকার কথার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া বা চূর্ণ বিচূর্ণ হওয়া। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা যান্ত্রিক কিংবা রাসায়নিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়ে সেই স্থানেই পড়ে থাকছে বা স্বস্থানে অবস্থান করছে, তাকে বলছি আবহবিকার। এই আবহবিকার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। আবহবিকারকে আমরা সাধারণত 3টে পার্টে ভাগ করি। একটি হচ্ছে যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক। যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ, ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্পমোচন। এছাড়াও রয়েছে তুষারের কিলক চাপ। রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে যেটা রয়েছে অক্সিডেশন, কার্বনেশন বা অঙ্গারযোজন, জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, এগুলো। এবং জৈবিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে মানুষ ও বিভিন্ন জীব দ্বারা সৃষ্ট ভূমিরূপে আয়তে রয়েছে। প্রথমে যান্ত্রিক প্রক্রিয়া আমরা বলতে কাকে বলি সেটা জেনে নিই। যান্ত্রিক প্রক্রিয়া বলতে, যান্ত্রিক আবহবিকার বলতে সেই ধরনের আবহবিকারকে বোঝানো হচ্ছে যেখানে বায়ুর বিভিন্ন উপাদান দ্বারা, অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে যান্ত্রিক আবহবিকার। আবহবিকারকে আমরা সাধারণত শিলাবিকারও বলি, শিলাবিকার, কিংবা একে বিচূর্ণী ভবনও বলা হয়। এই যান্ত্রিক আবহবিকারের যে প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ। প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ বলতে এটা হচ্ছে শিলা প্রাথমিক অবস্থা, অর্থাৎ ভূমিরূপের প্রাথমিক অবস্থা। এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে শিলার মধ্যে বিভিন্ন ফাটল, অনুভূমিক এবং উলম্ব ফাটলের অবস্থান দেখা যাচ্ছে। এবং 3 নম্বরে আমরা যে চিত্রটা দেখছি সেখানে দেখছি যে মূল শিলা থেকে পাথরের খণ্ডটি বিচ্ছিন্ন হয়ে ভূপৃষ্ঠে পতিত হয়েছে। আমরা প্রত্যেকেই জানি শিলা তাপের কুপরিবাহী। প্রথমত এই রূপ অবস্থায় দিনের বেলায় সূর্যের তাপ প্রচুর পরিমাণে গ্রহণ করে, ফলে এ দ্রুত প্রসারিত হয় এবং নিচের যে শিলাস্তর তা গ্রহণ করতে পারে না, ফলে সংকুচিত অবস্থায় থাকে। দ্রুত দিনের বেলায় যেমন প্রসারিত হয়, রাত্রের বেলায় ঠিক একই রকমভাবে সংকুচিত হয়ে যায়।
ফলে এই ক্রমাগত সংকোচন প্রসারণ এর ফলে শিলার মধ্যে উলম্ব এবং অনুভূমিকভাবে অনেক ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলো পরবর্তী ক্ষেত্রে এতটাই বাড়তে থাকে যে সেটা মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে ভূপৃষ্ঠে পতিত হয়। যেহেতু এটা প্রস্তর, কথার অর্থ হচ্ছে পাথর, মূল শিলার থেকে বিচ্ছিন্ন হয়, তাই এটাকে বলছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্বল্পমোচন। আমরা বাংলা যদি অভিধানিক অর্থ দেখি তাহলে স্বল্প কথার অর্থ হচ্ছে বাকল কিংবা ছাল, মোচন কথার অর্থ হচ্ছে ত্যাগ। যদি ইংরেজি অর্থ দেখি তাহলে হচ্ছে এক্সফোলিয়েশন। যার অর্থ হচ্ছে ফোস্কার মতো ছাল উঠে যাওয়া। এবার আমরা জেনে নিই যে এটা আসলে কি, বা স্বল্পমোচনটা কি বা কাকে বলছে। স্বল্পমোচন সাধারণত মরুপ্রায় অঞ্চলগুলোতে যে সমস্ত ভূমিরূপে একই রকম অর্থাৎ সমসত্ব শিলা অবস্থান করে সেই জায়গায় দিনের বেলা অতি দ্রুত তাপ গ্রহণ করে শিলাগুলো এবং রাতের বেলা দ্রুত শীতল হয়। যেহেতু এই শিলার মধ্যে সমসত্ব কণা অর্থাৎ গ্রানাইট জাতীয় শিলা থাকে, তাই এরা দ্রুত উত্তপ্ত হয়, দ্রুত প্রসারিত হয় এবং দ্রুত সংকোচন হয়। এভাবে দ্রুত উত্তপ্ত হয়ে প্রসারিত এবং দ্রুত শীতল হয়ে সংকুচিত ঘটনাটি বারবার ঘটতে থাকে। এক সময় শিলা মূল শিলা থেকে শিলাখণ্ডটি একদম পেঁয়াজের খোসার মতো খুলে পড়ে। এটাকে আমরা বলছি স্বল্পমোচন। যেমন এটা হচ্ছে ভূমিরূপ এবং এখান থেকে এইভাবে পেঁয়াজের খোসার মতো শিলাগুলো খুলে পড়ে, এটাকে বলছে স্বল্পমোচন। এরপরে আমরা জানবো ক্ষুদ্রকণা বিস্ফোরণ। ক্ষুদ্রকণা বিস্ফোরণ বলতে সাধারণত মরুভূমি অঞ্চলে আমরা প্রায় সময় দেখি এই ধরনের ঘটনাটি সাধারণত বিষম সত্ত্ব শিলার ক্ষেত্রে ঘটে থাকে। যে সমস্ত শিলায় নানা ধরনের খনিজের মিশ্রণ থাকে সেই সমস্ত শিলার ক্ষেত্রে ক্ষুদ্রকণা বিস্ফোরণ ঘটে। সাধারণত মরুভূমি অঞ্চলগুলোতে এই ক্ষুদ্রকণা বিস্ফোরণটি সাধারণত দেখা যায় বা লক্ষ্য করা যায়। যেহেতু শিলার খণ্ডটি বিষম কণা দ্বারা গঠিত, তাই দিনের বেলায় বিভিন্ন কণাগুলো বিভিন্নভাবে তাপ সংগ্রহ করে, অধিক উত্তপ্ত হয়। যেমন কোয়ার্টজ ফেলসপাত থেকে 3 গুণ বেশি উত্তপ্ত হয়, ফলে ও দ্রুত প্রসারিত হয়, কিন্তু ফেলসপাত পারে না, তার জন্য সংকুচিত অবস্থায় থেকে যায়। এইভাবে দ্রুত সংকুচিত এবং প্রসারিত এই ঘটনাটি বারংবার চলতে থাকায় একসময় শিলা মূল শিলা থেকে খণ্ড আকারে গুলির আওয়াজ করে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়। এটাকে বলছি আমি ক্ষুদ্রকণা বিস্ফোরণ। যেমন এটা হচ্ছে ভূমির প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে ক্ষুদ্রকণা বিস্ফোরণ হওয়ার পরবর্তী অবস্থা। মূল শিলা থেকে কণাগুলো ঠিক গুলির আওয়াজ করে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়েছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে তুষারকিলো। তুষারকিলো হচ্ছে সাধারণত উচ্চ অক্ষাংশ বা মেরু অঞ্চলতে শিলার মধ্যে অনেক ফাটল দেখা যায়, এরকম ফাটল দেখা যায়। এই ফাটলে দিনের বেলায় কি হয়, সূর্যের তাপে ফাটলের মধ্যস্থিত যে বরফ কণা তা গলে জলে পরিণত হয় এবং রাত্রিবেলা এই জল জমে বরফ হয়ে যায়। আমরা প্রত্যেকেই জানি জল জমে বরফ হলে তার আয়তন 10 গুণ বাড়ে, ফলে এই শিলার মধ্যস্থিত যে জল যেটা রাতের বেলা বরফে পরিণত হয়, ফলে তার আয়তন বেড়ে গিয়ে পার্শ্ব চাপ সৃষ্টি করে, দুটো শিলার পার্শ্ব চাপ সৃষ্টি করে, ফলে এই শিলাটি আরো তার ফাটলের আয়তন বাড়িয়ে তোলে। এক সময় এইভাবে ফাটল ক্রমাগত বাড়তে থাকায় এই শিলাখণ্ডটি মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ এটা বিচ্ছিন্ন হয়ে যায় এইভাবে।
এটাকে বলছে তুষার কিলক। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার কাকে বলছে? রাসায়নিক আবহবিকার বলতে সাধারণত শিলা রাসায়নিক পদ্ধতিতে যখন বিয়োজিত হবে তখন তাকে বলবো আমরা রাসায়নিক আবহবিকার। যেমন এর প্রথম উদাহরণ হিসেবে আমরা প্রথমে দিতে পারি জারণ। কোন শিলার সঙ্গে যখন জল H2O প্লাস অক্সিজেন যুক্ত হয়ে শিলাটি বিয়োজিত হবে তখন তাকে আমরা বলবো জারণ বা অক্সিডেশন। যেমন যেমন তোমরা এখানে দেখো FeS ফেরাস সালফাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে হচ্ছে ফেরাস সালফাইড হচ্ছে, FeO ফেরাস অক্সাইডের সঙ্গে জল এবং অক্সিজেন যুক্ত হয়ে শোধক ফেরিক অক্সাইড যেটাকে আমরা লিমোনাইট বলছি। 2 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে কার্বনেশন, মানে যেটাকে আমরা বলছি অঙ্গার যোজন। সাধারণত আমরা দেখি বৃষ্টিপাতের সময় বৃষ্টির কণাগুলো বায়ুমণ্ডল ভেদ করে আসার সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এর সঙ্গে জলের বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে H2CO3। কার্বন ডাই অক্সাইড প্লাস জল অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় H2CO3 কার্বনিক অ্যাসিড। যেই কার্বনিক অ্যাসিড ভূপৃষ্ঠে পতিত হয় এবং ভূপৃষ্ঠে অবস্থিত CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার্বনিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে CaHCO3। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বায়ুমণ্ডলের জল এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় সেই কার্বনিক অ্যাসিড ভূপৃষ্ঠে অবস্থিত ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে। এই ধরনের প্রক্রিয়াকে বলছি আমরা অঙ্গার যোজন বা কার্বনেশন। এখানে দেখো এটা হচ্ছে অ্যানহাইড্রাইট বা যেটাকে আমরা বলছি অ্যানহাইড্রাইট বা ক্যালসিয়াম সালফেট এর সঙ্গে জল যুক্ত হয়ে উৎপন্ন করে জিপসাম। এটা গেল রাসায়নিক আবহবিকারের পার্ট। এরপর আমরা জানবো জৈবিক আবহবিকার। যে ধরনের আবহবিকারে জীব অর্থাৎ উদ্ভিদ, প্রাণী এবং মানুষ ক্ষয় এবং সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিরূপের বিবর্তন ঘটায় বা পরিবর্তন সাধিত হয় তাকে বলছে জৈবিক আবহবিকার। যেমন পাথরে কোনো একটি উদ্ভিদের শেকড় প্রবেশ কিংবা মনুষ্য সম্প্রদায়ের চাষবাদ বা মৃত্তিকাকর্ষণ, এছাড়াও বিভিন্ন প্রাণীর বসবাসের উদ্দেশ্যে হোল বা ছিদ্র করা, যেমন ইঁদুর। এরপর আমরা জানবো পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত কথার অর্থ হচ্ছে জমাটবদ্ধ। এর যদি আমরা ইংরেজিতে দেখি তাহলে হচ্ছে মাস ওয়াস্টিং। এই মাস শব্দের অর্থ ভর এবং ওয়াস্টিং শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর। অর্থাৎ পুঞ্জিত ক্ষয় বলতে কোনো একটি পাহাড় কিংবা পর্বতে অভিকর্ষজ বলের অভিমুখে সঞ্চিত পদার্থ যখন ধাবমান হয় বা নিচের দিকে নেমে আসে তখন পর্বতের গাত্রে অর্থাৎ গায়ে যে ক্ষয় করে সেটাকে আমরা বলছি পুঞ্জিত ক্ষয়। এই পুঞ্জিত ক্ষয়ে সাধারণত দুটি বল কার্য করে। একটি হচ্ছে অভিকর্ষজ বল, যে বলের দরুন কোনো পদার্থ সর্বদা নিম্নগামী হয় বা নিচের দিকে কোনো পদার্থকে আকর্ষণ করে, এবং একটি হচ্ছে স্পর্শজনিত বাধা, যে বাধার দরুন পদার্থগুলো ওই জায়গায় আটকে থাকতে থাকে। এইবার এই পর্বতে পুঞ্জিত পদার্থগুলো কোনো কারণবশত যদি ভূমির ভারসাম্য হারিয়ে ফেলে বা পর্বতের এই ধরনের ভারসাম্য হারিয়ে ফেলে তখন এখানে দুটো কার্য হয়। একটা হচ্ছে অভিকর্ষজ বল দ্বারা কার্য
একটি হচ্ছে স্পর্শজনিত বাধার দরুন কার্য। ফলে এই পুঞ্জিত পদার্থগুলো পর্বতের গাত্র বরাবর নেমে আসার সময় পর্বতের গাত্রে আঘাত করে এবং পদার্থগুলোর ক্ষয় ঘটায়। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্ষয়ীভবন। ক্ষয়ীভবনে যদি ইংরেজি অর্থ দেখি তাহলে ক্ষয়ীভবন ইরোশন। ইরোশন শব্দটি দুটি শব্দ থেকে এসছে, একটি হচ্ছে ইরোডিয়ার যার অর্থ ক্ষয় করা, আর একটি হচ্ছে ইরোসাস যার অর্থ ক্রমে ক্রমে ক্ষয়। আবহবিকারের ফলে যে ক্ষয়জাত পদার্থ অর্থাৎ রেগোলিত উৎপন্ন হয়, সেই রেগোলিত বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, যেমন নদী, সমুদ্র তরঙ্গ, বায়ুপ্রবাহ কিংবা হিমবাহ, এই সমুদ্র প্রাকৃতিক শক্তির দ্বারা পদার্থের ভূপৃষ্ঠের ওপরে যে আবহবিকার প্রাপ্ত পদার্থ অর্থাৎ রেগোলিত, সেই রেগোলিত স্থানান্তরিত হয়, ফলে ভূপৃষ্ঠ সম্মুখে উন্মুক্ত হয়। এই ধরনের প্রক্রিয়াকে বলছে ক্ষয়ীভবন। যেমন এটা হচ্ছে মূল শিলা, এটা আবহবিকারের ফলে প্রাপ্ত রেগোলিত। এইটা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা রেগোলিত যখন স্থানান্তরিত হয় তখন ভূপৃষ্ঠ এইভাবে উন্মুক্ত হয়, তখন তাকে বলছি আমরা ক্ষয়ীভবন। এবার জানবো আমরা নগ্নীভবন কি। নগ্নীভবন ইংরেজি শব্দ ডেনুডেশন, যেটি একটি ল্যাটিন শব্দ ডেনুডিয়ার থেকে এসছে, যার অর্থ অনাবৃত থাকা বা নগ্ন হওয়া। নগ্নীভবন তিনটি প্রক্রিয়ার মিলিত রূপ, একটি হচ্ছে আবহবিকার, দুই হচ্ছে পুঞ্জিত ক্ষয়, 3 নম্বর হচ্ছে ক্ষয়ীভবন। আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়। আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়, এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের যখন অবস্থিত শিলাচূর্ণ বাহিত হয় ও ভূপৃষ্ঠ উন্মুক্ত হয় তখন তাকে বলছে নগ্নীভবন। অর্থাৎ নগ্নীভবন আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মিলিত রূপ। এবার আমরা জানবো পর্যায়ন। অর্থাৎ গ্রেডেশন। এই গ্রেডেশন শব্দটি বা গ্রেড শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, কারো কারো মতে চেম্বারলিন ও স্যালিসবেরি। জি.কে. গিলবার্ট এই শব্দটি ব্যবহার করেন 1876 সালে। চেম্বারলিন এবং স্যালিসবেরি ব্যবহার করেন 1904 সালে। বহিজাত প্রক্রিয়াকে চেম্বারলিন এবং স্যালিসবেরি পর্যায়ন প্রক্রিয়া বা ক্রমাগত প্রক্রিয়াও বলেছেন 1904 সালে। পর্যায়ন বলতে আমরা সাধারণত বুঝি পর্যায়ন হচ্ছে অবরোহণ ও আরোহণের সম্মিলিত রূপ। অবরোহণ ও আরোহণের সম্মিলিত রূপ। এই অবরোহণের ফলে কোন স্থানের ক্ষয় এবং আরোহণের ফলে কোন স্থানের সঞ্চয়। ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠ যখন একটি সমতলীকরণ পর্যায়ে আসে তখন সেই ধরনের ঘটনাকে আমরা পর্যায়ন বলি। যেমন
এটা হচ্ছে ভূমিরূপের প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে ভূমিরূপের উচ্চ অংশ এইগুলো, আর এইটা হচ্ছে ভূমিরূপের অবনমিত অংশ। এই দুটো অংশ হচ্ছে ভূমিরূপের অবনমিত অংশ, বা যেটাকে আমরা খাদ ধরছি। এটা হচ্ছে অবরোহণ, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে এখানে যে ভূমিরূপটা ছিল এই পর্যায়ে ভূমিরূপটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, যা ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমিরূপের উচ্চতা অনেকটা কমে গেছে। প্রাথমিক অবস্থা, এটা ভূমিরূপের প্রাথমিক অবস্থা, অর্থাৎ ভূমিরূপের প্রথম অবস্থা এইখানটাই ছিল, বর্তমানে সেটা কমে এই জায়গায় এসছে, অর্থাৎ ক্ষস্থানে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম এই প্রক্রিয়ার মধ্যে যে ধরনের ঘটনাটা হলো, যে প্রক্রিয়ার আয়তায় এই ধরনের ভূমিরূপটি, সেটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। আবার যদি একটুখানি খেয়াল করি তাহলে দেখবো এইটা হচ্ছে ভূমিরূপের প্রাথমিক অবস্থা ছিল এই জায়গাটায়, আর এইটা হচ্ছে ভূমিরূপের অন্তিম অবস্থা, অর্থাৎ সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ফলে এইটা হচ্ছে এর ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। সেম এটা এইভাবে অবরোহণ বা আরোহণ ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত এই ধরনের ভূমিরূপটি একটি সমতলে পরিণত হয়, অর্থাৎ সেক্ষেত্রে এরকম একটি পর্যায়িত ভূমির সৃষ্টি হলে তখন তাকে বলছি পর্যায়ন। এবার আমরা জানবো আরোহণ পদ্ধতি। ইংরেজি এগ্রিডেশন শব্দের অর্থ হচ্ছে ক্রমাগত উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ যে ধরনের প্রাকৃতিক শক্তির দ্বারা ভূমির সঞ্চয় কার্যের ফলে ভূমির ক্রমাগত উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত হয় তাকে বলছে আরোহণ পদ্ধতি। আমি যদি একটুখানি এই অর্থ দিয়ে বোঝার চেষ্টা করি, আরো আরো কথার অর্থ হচ্ছে অনেক, অর্থাৎ এক্ষেত্রে যদি অনেক পদার্থের সঞ্চয় ঘটে তাহলে সেক্ষেত্রে উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন চিত্রটা হচ্ছে এটা হচ্ছে ভূমিরূপের প্রাথমিক অবস্থা বা অবনমিত অংশ বা খাত, আর এই অংশ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয়েছে বা আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আমরা এতক্ষণে যে বিষয় সম্বন্ধে জানলাম সেটা হচ্ছে ভূগোল। এবার আমরা ভূগোল সম্বন্ধে কিছু জিনিস জেনে নেব। প্রথমত জানবো নামার্থ। ভূগোল একটি ইংরেজি শব্দ জিওগ্রাফি, যে জিওগ্রাফি শব্দ দুটি শব্দের মিলিত রূপ, একটি হচ্ছে জিও, অপরটি হচ্ছে গ্রাফোস। এই জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী এবং গ্রাফোস শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। আবার অনেকের মতে জিওগ্রাফি শব্দটি এসছে জিওগ্রাফিয়া থেকে, যার অর্থ পৃথিবী সম্বন্ধিত বর্ণনা। দ্বিতীয়ত বাংলা যদি অবিধানিক অর্থ দেখি তাহলে দেখছি ভূগোল। ভূ কথার অর্থ হচ্ছে পৃথিবী, গোল কথার অর্থ হচ্ছে গোলাকার। দ্বিতীয় জানবো ব্যবহার, শব্দের ব্যবহার ভূগোল শব্দের। প্রখ্যাত জ্যোতিষবিদ ভারতের বরাহমিহির তার সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থে সর্বপ্রথম ভূগোল শব্দটির ব্যবহার করেন। পরবর্তী ক্ষেত্রে প্রাচীন সংস্কৃত সাহিত্য হিন্দু পুরাণে ভূগোলকে তারা খগোল হিসেবে চিহ্নিত করেন। খগোল, এই খগোলের অর্থ মহাকাশ সম্পর্কিত বিদ্যা। তৃতীয় আমরা যেটা জানবো, এরপরে 234 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের ঠিক 234 বছর আগে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস তথা ভূগোলের জনক
জিওগ্রাফি শব্দটির ব্যবহার করেন। 3 নম্বর, জনক। ভূগোলের জনক গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। যদি ভূগোলের প্রকৃত জনক বলি তাহলে হেকাটিয়াস। হেকাটিয়াস ভূগোলের প্রকৃত জনক। আধুনিক ভূগোলের জনক, আধুনিক ভূগোলের জনক কার্ল রিটার তথা বার্নিশ বিশ্ববিদ্যালয়ের ভূগোলীয় বিভাগের প্রধান তথা স্রষ্টা ও আঞ্চলিক ভূগোলের প্রবক্তা। 3 নম্বর, ভারতে ভূগোলের জনক ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। প্রণালীবদ্ধ ভূগোলের জনক ভন আলেকজান্ডার ভন হ্যাম্বোল্ড। রাজনৈতিক ভূগোলের জনক ফ্রেডরিক র্যাডশেল। আমরা যে বিষয়টা এখন জানবো সেটা হচ্ছে সূচনা। সর্বপ্রথম 1888 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভূগোল শাস্ত্র সম্বন্ধে আলোচনা করা হয়। পরবর্তীতে এশিয়া তথা ভারতে 1927 সাল 1927 মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়। ঠিক তারপরে বিশ্বসেরা বা বিশ্ব প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম এশিয়া তথা ভারতের সর্বসেরা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1953 সাল 1953 ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীনে বা পৃষ্ঠপোষকতায় ভূগোল শাস্ত্র সম্বন্ধে আলোচনা করা হয়। এবার আমরা জানবো ভূগোল জিনিসটা কি বা ভূগোল কাকে বলছে। ভূগোল হচ্ছে একটি বিশাল আয়তন বিশ্ব জ্ঞানের ভাণ্ডার, যা মাদার অফ অল ন্যাচারাল সায়েন্স, অর্থাৎ যাকে সকল বিজ্ঞানের জননী, বিজ্ঞানের আঁতুড়ঘর, আদি বিজ্ঞান কিংবা বিজ্ঞানের স্রষ্টা বলা হচ্ছে। এই ভূগোল মানুষের প্রত্যেকটি ক্রিয়াকলাপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। একজন চাষি থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবিদ, নৃতত্ত্ববিদ, পরিসংখ্যানবিদ, পর্যটন, এমনকি রাশিবিদ প্রমুখ ব্যক্তিদের ভূগোল জানার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ ভূগোল পরিবেশ ও মানব তথা জীবজগতের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করে। শুধু তাই নয়, একদিকে যেমন মানুষের জীবনধারা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করে, ঠিক একই রকমভাবে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিকের সঙ্গে মানুষের কি ওতপ্রোত সম্পর্ক রয়েছে ও তাদের সঙ্গে মানুষের জীবনধারা বা মানোন্নয়নের কি সম্পর্ক রয়েছে, তাই ভূগোলের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ একটি সংকীর্ণ পথ থেকে বিস্তারিত পথ, পার্থিব জগতের বিস্তারিত খুঁটিনাটি তথ্যাদি সংগ্রহের ক্ষেত্রে ভূগোল অধ্যয়ন অত্যাবশ্যক। ভূগোলবিদ এরাটোস্থেনিসের বক্তব্য অনুযায়ী মনুষ্য বা মানুষের বাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা, তাই হচ্ছে ভূগোল। অর্থাৎ আমরা যে গ্রহে বসবাস করছি সেই গ্রহের বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানাই হচ্ছে ভূগোলের আলোচনার মূল বিষয়। দ্বিতীয়ত, আঞ্চলিক ভূগোলের জনক তথা আধুনিক ভূগোলের জনক কার্ল রিটার, বার্নিশ বিশ্ববিদ্যালয়ের ভূগোলীয় বিভাগের স্রষ্টা, তার বক্তব্য অনুযায়ী তার আর্টস্কুন্ডে নামক গ্রন্থে বলেছেন, ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা বা সেই শাস্ত্র পৃথিবীর যাবতীয় রূপ, দৃশ্যমান ঘটনাবলী একটি স্বতন্ত্র একক রূপে অনুসন্ধান করে, মানুষ ও মানুষ স্রষ্টার মধ্যে ঐক্যের মধ্যে সার্বিক সম্বন্ধ দেখায়, তাকেই বলছে ভূগোল। পরবর্তীকালে প্রণালীবদ্ধ ভূগোলের জনক তথা আলেকজান্ডার ভন হ্যাম্বোল্ড তার কসমস নামক গ্রন্থে বলেছেন, বৈচিত্র্যময় পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোলের আলোচনার মূল বিষয়। প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রীর ক্ষেত্রে অচেনাকে চেনা বা অজানাকে জানা এই ভূগোল শাস্ত্রের মাধ্যমেই করে থাকে। অর্থাৎ একটি ছাত্র তার অসম্পূর্ণ জ্ঞানের ভাণ্ডার ভূগোল শাস্ত্রের মধ্য দিয়ে সম্পন্ন করে। বলতে গেলে ভূগোল শাস্ত্রের মধ্য দিয়ে কোনো একজন শিক্ষার্থী তার কৌতূহলী জীবন
বা প্রাকৃতিক সৌন্দর্য বা নান্দনিক যে সৌন্দর্য রয়েছে তা উপভোগ করে। আমরা একটি চিত্রের সাহায্যে এইটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভূগোল বলতে বিজ্ঞানের সেই শাখাকে বোঝানো হচ্ছে যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম রহস্য সম্বন্ধিত, বিশ্ব ব্রহ্মাণ্ডে অবস্থিত বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, নীহারিকা, ছায়াপথ, অর্থাৎ এক কথায় যাদেরকে জ্যোতিষ্ক বলছি, সেই সমস্ত জ্যোতিষ্কের উৎস, তাদের আপেক্ষিক অবস্থান ও বৈশিষ্ট্য, তাদের সঙ্গে সৌরজগতের কী সম্পর্ক রয়েছে তার কারণ অনুসন্ধান করে। এছাড়াও অবস্থানিক দিক দিয়ে তৃতীয় এবং পঞ্চম বৃহত্তম গ্রহ পৃথিবীর উৎপত্তি রহস্য, পৃথিবীর সঙ্গে সৌরজগতের সম্পর্ক, পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন, পৃথিবীর মধ্যস্থিত জল, স্থল, বায়ু ইত্যাদি সম্পর্কিত, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ভেদে কোনো একটি স্থানের ভৌগোলিক অবস্থান তাকে মানচিত্রে উপস্থাপন, ভূমিরূপের বৈচিত্র্যতার সঙ্গে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, ভূমিরূপের বৈচিত্র্যতার সঙ্গে জলপ্রবাহের সম্পর্ক রেখে খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগর, বিভিন্ন প্রণালী সম্বন্ধিত অঞ্চল, গ্রাম, শহর, নগর, মহানগর, দেশ, মহাদেশ, এছাড়াও জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের সম্পর্ক, জলবায়ু, আবহাওয়ার পরিবর্তন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধিত, মৃত্তিকা ও উদ্ভিদ বন্টন, ভূমিরূপের বৈচিত্র্যতার উপর ভিত্তি করে জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার বন্টন, জনসংখ্যা ঘনত্বের তারতম্যের কারণ, এমনকি বাড়িঘরের ধরন, মানুষের দৈহিক গঠন, ভাষা, সংস্কৃতি, এমনকি যোগাযোগ, পরিবহন সম্বন্ধিত সমস্ত খুঁটিনাটি তথ্য ও কৃষি শিল্প, ভূমির ধরন বা ভূমি ব্যবহারের প্রয়োগ কৌশল, সম্পদের ক্ষেত্র, সম্পদের সম্ভাব্য ক্ষেত্র, সমীক্ষা, সংরক্ষণ, অপচয় ও ব্যবহার সম্বন্ধিত বিভিন্ন শিল্পের তত্ত্ব সম্বন্ধিত যাবতীয় খুঁটিনাটি তথ্য, অর্থনৈতিক থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দিকগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা বিজ্ঞানের যে শাখায় পাওয়া যায় তাকেই বলছি আমরা ভূগোল। একজন শিক্ষার্থীর ক্ষেত্রে একজন শিক্ষিত শিক্ষার্থী যারা পরবর্তী ক্ষেত্রে দেশের সুগঠিত নাগরিক তথা কর্ণধার, সেই সমস্ত নাগরিকের সুগঠিত নাগরিক বা শিক্ষিত শিক্ষার্থী সুগঠিত নাগরিক হওয়ার স্বার্থে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য দেশের উন্নয়ন এবং দেশের উন্নয়ন স্বার্থে সম্পদ উত্তোলন। তাই সম্পদের সম্ভাব্য ক্ষেত্র, সম্পদের সমীক্ষা, সম্পদের ব্যবহার, সম্পদের অপচয় এবং সম্পদের সংরক্ষণ ইত্যাদি যাবতীয় তথ্য সংগ্রহ হেতু আমরা ভূগোল বিষয়টাকে অধ্যয়ন করব। আজকের আমার আলোচনার বিষয় এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরও তথ্যপূর্ণ, আরও আকর্ষণীয় করে তোলার জন্য চেষ্টা করব। এক কথায় তোমাদেরকেও কৌতূহলী করার আপ্রাণ প্রয়াস চালিয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।